হ্যাঁ, 20শে জুন পশ্চিমবঙ্গের দিবস হিসাবে অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদী আসছেন এবং বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানও হচ্ছে এবং বিজেপির দাবি যে শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে অবিভক্ত বাংলার হিন্দু বিধায়করা 1947 সালের 20শে জুন পাকিস্তানের অন্তর্ভুক্তি লিখে দিয়েছিলেন এবং সেই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং দেশভাগের প্রেক্ষাপট জানানোর জন্য এই প্রোগ্রাম করা হচ্ছে। দেখুন, এই যে পয়লা বৈশাখটা হচ্ছে কৃষকদের কর দেওয়ার একটা দিন। এটা আজ থেকে নয়, যুগ যুগ ধরে এটা চলছে। পয়লা বৈশাখের সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই, এটা একটা ক্যালেন্ডারের দিন। কৃষকরা তাদের কর দেবে, সেই কর দেওয়ার দিন ঠিক হয়েছিল পয়লা বৈশাখে এই কারণে, কারণ ফসল উঠবে, এটা ফসল ওঠার পর কর দেওয়ার দিন হিসাবে এটা এতদিন ধরে চলে এসছে। এটার সঙ্গে না হিন্দু না মুসলমান কোনো গল্প ছিল না। এখন এটা যদি বলা হয় যে না এটা হবে না, সেটা তাদের কথা। কিন্তু এই পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে মানুষ এটাকে মেনেছে। দোকানে দোকানে হালখাতা করার ব্যবস্থা আছে, অর্থাৎ ধার শোধ করে নতুন করে ব্যবসা শুরু করেন। এটা একটা ভালো দিন, শুভ দিন হিসাবে এই বাংলায় এটা বরাবর পালিত হয়। এই পয়লা বৈশাখে গণেশের পুজোও হয় প্রত্যেকটা দোকানে দোকানে, সবাই এগুলো জানে। এই পয়লা বৈশাখে সুন্দর অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অর্থাৎ পয়লা বৈশাখ বাংলার কিন্তু সাংস্কৃতিক উৎসবের একটা অঙ্গ। এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন কবিরাও এই পয়লা বৈশাখে উৎসব পালন করতেন। এখানে কিন্তু হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না যে কারা হিন্দুকে রক্ষা করলো কারা মুসলমানকে রক্ষা করলো। কারণ যখন ভারত এবং এপার বাংলা ওপার বাংলা যখন বিভাজিত হয়েছিল, তখন এই বাংলায় সব থেকে বেশি এই বিভাজনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, লড়াই হয়েছিল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের এত তীব্রতা ছিল যে সেই ব্রিটিশ শক্তিকে, সেই তীব্রতা কাজে মাথা নিচু করে তাদেরকে মেনে নিতে হয়েছিল। আবার বঙ্গভঙ্গ ত্যাগ করে আবার দুই বঙ্গ এক হয়েছিল। এটাই বাংলা। সেই সময় পড়ানো হতো ভাতৃবন্ধনের জন্য। হিন্দু মুসলমান এক হয়ে এই বাংলাকে তারা রক্ষা করেছিল, এই বাংলার বিভাজন অর্থাৎ দেয়নি। ঐতিহাসিক কারণে যখন একদিকে সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠল, তখন এই বঙ্গভঙ্গ করার সুযোগ পেয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিরা। সেই ইতিহাসটাকে সব ঘেঁটে দিয়ে হঠাৎ করে এটাই বাংলার একমাত্র নতুন স্বাধীনতার দিন, এটা কিন্তু ইতিহাসেরকে বিকৃত করার ব্যবস্থা। পয়লা বৈশাখের সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নাই। পয়লা বৈশাখ যুগ যুগ ধরে চলছে এখানটাই। আকবরের আমল থেকে পয়লা বৈশাখ আছে। আপনি কি করবেন? এটার সঙ্গে অর্থনীতি জড়িত, এটার সঙ্গে কৃষি জড়িত, এটার সঙ্গে কৃষক সম্প্রদায় জড়িত, এটার সঙ্গে ফসল জড়িত। বড় অদ্ভুত ব্যাপার। এখন সব কিছুর মধ্যে হিন্দু মুসলমান করতে গেলে আগামী দিনে আমাদের পরিচয়ের সংকট হবে, বাংলার পরিচয়ের সংকট হবে, এটুকু বলতে পারি আমি। গায়ের জোরে সব কিছু করা যেতে পারে, কিন্তু গায়ের জোরে মানুষের সাংস্কৃতিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। রাজ্যের রেকর্ড সারা মুর্শিদাবাদে সব থেকে বেশি মুর্শিদাবাদের মানুষ জলকন্যার শিবিরে অংশগ্রহণ করে। মুর্শিদাবাদের জনসংখ্যা বেশি, তাই সংখ্যা বেশি হবে। জনকল্যাণের কল্যাণটাকে যে সেটা দেখতে হবে। শিবির তো অনেকেই হয়েছে, এর আগেও হয়েছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু মানুষের পরিবর্তন কী হয়েছে সেটা দেখতে হবে। এই তো আজকে শুনছি যে বহরমপুর মিউনিসিপ্যালিটির শয়ে শয়ে কর্মচারী তাদের বেতন অনিশ্চিত হয়ে গেছে। তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে তোমরা নিজের কাজ খুঁজে নাও। তাহলে বছরের পর বছর যারা অস্থায়ী কর্মচারী হিসেবে এই মিউনিসিপ্যালিটির পরিষেবা দিল, হয়তো তারা কংগ্রেস করেনি বা কংগ্রেসের বিরোধিতা করেছে, সে প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু যারা বছরের পর বছর ধরে এই মিউনিসিপ্যালিটির পরিষেবা দিল, কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করা হলো না মমতা ব্যানার্জি সরকারের আমলে, তাদের তো পরিত্রাণ পাওয়া উচিত ছিল এই সরকারের আমলে। তাদেরকে এখন মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ বলছে তোমরা নিজের পেট নিজে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করো, বেতন আর দেওয়া যাবে না। অথচ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মিউনিসিপ্যালিটি যিনি কর্তা, তিনি এই বহরমপুর শহরের টাকা লুট করে কোটি কোটি টাকা, এখন পর্যন্ত আমার কাছে হিসাব 25 থেকে 30 কোটি টাকা হাওয়ালা করে দুবাই পাঠিয়েছেন। সে নিজে বলছে যে বিজেপির নেতা এখানে আমাকে সহযোগিতা করছে। তা যদি বিজেপির নেতা সহযোগিতা করে, আপনারা মিলেমিশে এক হয়ে
তৃণমূল আর বিজেপি মিলে এক হয়ে কেন এই অস্থায়ী কর্মচারীদের জীবনে অনিশ্চয়তা নিয়ে আসছেন? তাদেরকে কেন বেতন দেওয়ার ব্যবস্থা করছেন না? আরও বলি, আজকে মহামান্য হাইকোর্টে যে দুজন ডি ক্যাটাগরির মিউনিসিপ্যালিটি স্টাফের বিরুদ্ধে মিথ্যা করে যৌন শোষণের অভিযোগ করা হয়েছিল, তারা দুটোর মহিলা, একটা শিবানী সাহা, গীতা চৌধুরী, আজকে মহামান্য হাইকোর্ট তাদের এই তৃণমূলের এই মিউনিসিপ্যালিটি চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে তাদের জামিন দিয়ে দিল হাইকোর্টে। খামোখা বছরের পর বছর ধরে তাদের বেতন বন্ধ করে রাখা হয়েছে। এই অত্যাচারের হাত থেকে বহরমপুরের মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেস লড়ে তার কর্মীদের পাশ থেকে না সরে গিয়ে আজ প্রমাণ করে দিল যে তৃণমূলের মোকাবেলা করা যায়। তৃণমূলের সন্তান আজ বিতাড়িত। আজকে যারা এসছে ক্ষমতায়, তাদের কাছে দাবি করব যে এই যে দুটো মহিলাকে অন্যায়ভাবে যৌন শোষণকারী হিসাবে তাদের বছরের পর বেতন বন্ধ করে দেওয়া হলো, তাদের বেতন পুনরায় চালু করার জন্যে তারা সচেষ্ট হোক। এই অন্যায় অত্যাচার শুধু বহরমপুর মিউনিসিপ্যালিটিতে নয়, সারা পশ্চিমবঙ্গে হয়েছে। ফারাক কি, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যে সমস্ত মিউনিসিপ্যালিটির নেতাদের যেগুলো চোর, তাদের বিরুদ্ধে ডিম ছোড়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, পুলিশ যাচ্ছে, কিন্তু এখানকার এমন ব্যবস্থা, এমন সুন্দর এখানে ব্যবস্থা বিজেপি আর তৃণমূলে, যে তৃণমূল বলছে বিজেপির সহযোগিতা নিয়েই আমি চলছি, আর বিজেপি বলছে আমি কিছু জানি না, আর সেখানে শয়ে শয়ে কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়টা তুলব আগামী দিনে। আমি চিঠির মাধ্যমে বলবো, পশ্চিমবঙ্গের যিনি পৌরমন্ত্রী তাকেও আমি বলেছি যে এখানকার অস্থায়ী কর্মচারীরা তাদের যেন বেতন বন্ধ করে দেওয়া না হয়। তারা বেকার, তারা যাবে কোথায়, কাজই বা কোথায়? আমরা বিজের উপরে 4-5 দিন ধরে মানে প্র্যাকটিস করছে। এবার যে জায়গাটায় সেখানে বড় একটু দিয়ে নামাজ বন্ধ করা হয়েছে, সেই জায়গায় বিরোধ করছে যে আমরা যারা নামাজ পড়বে বাংলাদেশ পাকিস্তান করে যাও, সেখানে গিয়ে নামাজ পড়ো। তাহলে এই জায়গাটায় এটা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি হচ্ছে বাংলায়। এই কুরবানির দিনে, ঈদের দিনে যুগ যুগ ধরে এখানটা নামাজ পড়া হতো, সবাই মেনে নিয়েছিলেন, কোনো হিন্দুর অসুবিধা নেই, কোনো মুসলমানের অসুবিধা নেই। কারণ ঈদ একটা দিন হয়, 1-1 ঘন্টা জন্য সেখানে নামাজ পড়া হতো জায়গার অভাবে, কারণ কলকাতা কনজেস্টেড এরিয়া। তা ঠিক আছে, তাদেরকে বলা হলো ব্রিগেডে যাও, সেখানে গেল। তো মুসলমান মানুষের জন্য ব্রিগেড, আর মোদিজির আসনের জন্য কেন রেড ডট আমি বন্ধ করে রাখবো? কোন অধিকারে? কোন অধিকারে? রেড ডট বন্ধ করা যদি মানুষের অসুবিধা হয়, সেদিন যুক্তি দেখানো হয়েছিল কি, যে রাস্তা বন্ধ করে নামাজ, রাস্তা বন্ধ করে ঈদ নামাজ পালিত হলে মানুষের যাতায়াতের অসুবিধা হয়, মানুষের যাতায়াত যাতে সমস্যা না হয় তার জন্যে নামাজ রেড রোডে পড়তে দেওয়া হবে না, এটাই তো বলা হয়েছিল। তাহলে আজকে কি বাংলার মানুষ বলেছে যে মোদিজির যোগাসন করার জন্যে আমাদের কোনো অসুবিধা হবে না বা আমাদের অসুবিধা হবে? পশ্চিমবঙ্গ সরকার কি বলতে পারে যে সেদিন রেড রোড দিয়ে চলাচল নিষিদ্ধ করার মাধ্যমে বাংলার মানুষের বিশেষ কোনো সুবিধা হবে? এই সংকীর্ণতা এই বাংলায় ছিল না। এই বাংলাকে যেন সংকীর্ণতার আবহে দূষিত করা না হয়, এটা ঠিক হচ্ছে না। যেটা অভিযোগ হচ্ছে যে ওটা যেহেতু স্পিকার কুম্ভমেলার সম্পত্তি এলাকা, সেখানে স্পিকারের অফিস থেকে ওখানকার হুমকি দেওয়া হচ্ছে যাতে রাহুল গান্ধীর আন্দোলনকে। দেখুন, রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের ছাত্র সমাজ, যুব সমাজের জন্য আন্দোলন করছে। কোটাটায় কেন গেছে না, কোটা হচ্ছে এডুকেশনাল হাব একটা। এই কোটাতে দেখেছেন শিক্ষা অর্জন করতে গিয়ে দুর্নীতির কারণে শারীরিক মানসিক অত্যাচারের শিকার হয়ে বহু ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে হয়েছে। এই কোটা ব্যবসার নামে সেখানে দুর্নীতির প্রমাণ একটা না হাজারটা পাওয়া গেছে। আর সেই ভারতবর্ষে যেখানটাই পেপার প্রশ্নপত্র জানাজানি হয়ে যায়, যেখানে সেই ভারতবর্ষ যেখানটায় আজ প্রশ্নপত্র ফাঁস একটা দুর্নীতির শিল্পে রূপান্তরিত হয়েছে, লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ ছাত্র তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। এই ভারতবর্ষে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা হঠাৎ করে দেখলো সিবিএসসির নিয়ম পাল্টে গিয়ে অনলাইনে মার্কশিট দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা জানে না
যে তাদের এই ধরনের রেজাল্ট হলো কেন। কারণ তারা পরীক্ষা দিচ্ছে ভালো, রেজাল্ট আসছে খারাপ। একজনের রেজাল্টের ফল আরেক জায়গায় চলে যাচ্ছে। আপনারা জানেন এটা, যেটা অনলাইন মার্কিং যে সিস্টেম চালু করেছিল তার দুর্গতি দেখেছেন। আজকে সেখানটায় সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে প্রশ্নপত্র বিলি করার ব্যবস্থা করা হচ্ছে। কেন? উচিত কি ছিল না যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সে এটার স্বীকৃতি দিয়ে তার ব্যর্থতাকে সে স্বীকার করে পদত্যাগ করা উচিত ছিল না? এই ভারতবর্ষ বিকশিত দেশ হবে বলে যারা দাবি করে তাদের কাছে বলবো, যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ঘুণ ধরে যায়, শিক্ষা ব্যবস্থায় যদি এই ধরনের দুর্নীতি ঢুকে যায়, তাহলে আগামী দিনে ভারতবর্ষ বিকশিত হবে কি করে? বহুত বললি জান নাই যারা বিঘের মতন জমি লুট করে নিয়েছে, জোর করে সংগ্রাম করে এবং সে পঞ্চায়েত সমিতির কোনো জমি কমপ্লিট করবে। আমার তো জানা নাই কি কথা জমি লুট করেছে, সরকার দেখবে, আইন দেখবে, কোর্ট দেখবে।